সিয়াম সাধনার মাসে নিউ ইয়র্কের বাঙালি পাড়ায় অন্য রকম আমেজ। বাংলার রকমারি ইফতারে সজ্জিত লিসবনের রেস্তোরাঁ। ওমানের কৃষিখাতে ইতিবাচক ভূমিকা রাখছে বাংলাদেশিরা, বাড়ছে কর্মসংস্থানের সুযোগ, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আশা। এবং আয়ারল্যান্ডের সনাতন ধর্মাবলম্বীদের মহাশিবরাত্রি পালিত, শত বছরের পুরনো শিব প্রস্তরে জল ঢেলে আলোর প্রত্যাশা। স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিয়াম সাধনার মাসে নিউ ইয়র্কের বাঙালি পাড়ায় দেখা যায় অন্য রকম আমেজ। টক মিষ্টি ঝাল খাবারের স্বাদ নিতে ইফতারে রোজা ভাগার আয়োজনে কত কিছুই না থাকে। সত্যিকারের প্রবাসীরা পারিপার্শ্বিক দেশের সেই পুরনো আবহ না পেলেও যারা যেখানে যেভাবে আছে সবাই একত্রিত হয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র রোজা পালন করে। ইফতারের আগে কেমন থাকে প্রবাসীদের ছোটাছুটি, সেই মুহূর্তের কিছু অংশ তুলে ধরার চেষ্টা করছেন সহকর্মী আরিফুর রহমান। অপেক্ষা কয়েক মিনিট, তারপর ইফতার। আজান শুনে ইফতার করার সুযোগ নেই, তাই ঘড়ি ভরসা। এমন চিত্র নিউ ইয়র্কে থাকা অধিকাংশ পরিবারের। অনেক হাংরি থাকি, আমার বুট সবচেয়ে ফেভারিট, সো আমার এটা খেতে খুব ভালো লাগে। I feel like Bengali food is like my comfort food. Whenever anything is happening, I always want Bengali food, so I feel like Ramadan is a good time to just... দেশে থাকা ইফতার ভাঙার সংস্কৃতি কি ভোলা যায়? বড়া, পেঁয়াজু, বেগুনি, কাবাব সহ বিভিন্ন খাবারের স্বাদ নিতে চলে এসেছেন রোজাদাররা। ভিড়ের মাঝে নতুন প্রজন্মের একজনের কাছে শোনা গেল কেমন লাগছে আয়োজন। অনেক মজা লাগে। আমার ভাইয়ের সাথে আসছি, আমার বোনের সাথে, আমার মার সাথে আসছি। আমি অনেক এক্সাইটেড এখানে খাবার খেতে। খেজুর কুমড়া, আবার তারপরে পেঁয়াজু, আলু চপ, ওই খাবারগুলো খুবই স্পেশাল। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। প্রতি বছর রমজান আসলে ব্যস্ত সময় পার করেন নিউ ইয়র্কের রেস্টুরেন্ট মালিকরা। রোজা রমজানের দিন আমরা 30 দিন রোজা রাখবো, একদিন নয়। কোনোদিন আমাদের সুস্থ থাকতে হবে, সবল থাকতে হবে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সুবের সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকেই কাটিয়ে দেয় ইমানদার মুসল্লিগণ, যার মধ্যে পূর্ণতা অর্জন করে সত্যিকারের রোজাদাররা। আরিফুর রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রমজান এলেই রকমারি ইফতারের সাজে সজ্জিত হয় পর্তুগালের লিসবনের রেস্তোরাঁগুলো। মসজিদগুলোতেও মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো। সবার সঙ্গে একত্রে ইফতারের মধ্য দিয়ে পরিবারের থেকে দূরে থাকার কষ্ট কিছুটা হলেও ভুলে থাকার চেষ্টা করেন প্রবাসীরা। রেস্তোরাঁয় এমন থরে থরে খাবারের পসরা জানান দিচ্ছে চলছে মুসলমানদের পবিত্র মাহে রমজান। রোজা শেষে পানাহারের অপেক্ষা, পছন্দের ইফতার কিনছেন মুসল্লিরা। প্রথম দেখায় বাংলাদেশের কোনো রেস্তোরাঁ মনে হলেও জমজমাট এই ইফতার বাজার পর্তুগালের লিসবনে। রমজানের শুরু থেকেই বাংলাদেশি অধ্যুষিত এলাকার রেস্তোরাঁগুলোতে নানা রকমের বাহারি ইফতার সাজিয়ে একখণ্ড বাংলাদেশ গড়ে তুলে ব্যবসায়ীরা। প্রবাসীরাও দূর দূরান্ত থেকে এসে ভিড় জমান বাংলাদেশি রেস্তোরাঁগুলোতে। রমজান মাস আসলেই পুরো বাংলাদেশের আমেজ পাওয়া যায়, প্রত্যেকটা রেস্টুরেন্টে রমজানের আমেজ পাওয়া যায়। তারপরে প্রত্যেকটা মসজিদে, এখানে 8টার বেশি মসজিদ আছে, মসজিদে গেলে ইফতার করানো হয়, যেভাবে বাংলাদেশে আমরা করে আসছি সেই ছোটবেলা থেকে। এই পর্তুগালের মাটিতেও কিন্তু সেই অনুভূতি পাওয়া যাচ্ছে। মসজিদগুলোতেও মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবার সঙ্গে একত্রে ইফতারের মধ্য দিয়ে পরিবার থেকে দূরে থাকার কষ্ট কিছুটা হলেও ভুলে থাকার চেষ্টা করেন প্রবাসীরা। বছর অন্যান্য বছরের তুলনায় এখানে প্রায় প্রতিদিন 500 লোক ইফতার করবে, এবং এটা গত 25 বছর চলছে। যত দিন যায় তত বাড়তে থাকে, এবং গত লাস্ট 10 বছর আমাদের এখানে প্রায় 450-500 লোক ইফতার করে। পর্তুগালে 56টি মসজিদের মধ্যে 20টি বাংলাদেশিদের তত্ত্বাবধানে, যেখানে প্রতি বছরই ইফতারের আয়োজন করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সৌদির মক্কা থেকে ইফতারের আয়োজন নিয়ে লাইভে যুক্ত হচ্ছেন মোহাম্মদ ফিরোজ। ফিরোজ, কতটা জাঁকজমকপূর্ণ মক্কার ইফতার আয়োজন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বিশ্বের
সবচেয়ে বড় ইফতার মাহফিল হয় পবিত্র হারাম শরীফে, মক্কা ও মদিনায়। সেখানে লাখো লাখো মুসল্লিরা বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিদেরকে নিয়ে সেখানে ইফতার করানো হয় এবং তাদের ইফতার আয়োজনে সৌদি সরকার খুব সুন্দর শৃঙ্খলার মধ্যে করে থাকে। আপনারা জানেন এইখানে বিভিন্ন প্রান্ত থেকে আসা যারা নিজের উদ্যোগেও অনেক হাজিদেরকে, অনেক মেহমানদেরকে তারা ইফতারি করান এবং তাদেরকে ইফতারি করেন। আপনি জানেন হারামের ভিতরে ইফতারি নিয়ে যাওয়া নিষিদ্ধ আছে এবং সেখানে শুধু জমজম এবং খাজুর দিয়ে ইফতারি করা হয়। এছাড়াও বাহিরে বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে ইফতারি প্রদান করা হয়। ইফতারিতে আপনারা জানেন যে সারিবদ্ধভাবে সবাইকে হারামের এবং হারামের পাশে বসানো হয়। সেখানে বিভিন্ন জনে বিভিন্ন জনের পক্ষ থেকেও ইফতার প্রদান করা হয়। এখানে আপনাকে একটা কথা বলে রাখি, সৌদি সরকার শৃঙ্খলার মধ্যে যেখানে ইফতার শুধু ইফতারি বন্টন করার জন্য 40,000 কর্মী নিয়োগ দিয়েছে এবং মহিলা হাজিদেরকে আপনার ইফতার বন্টন করার জন্য 10,000 কর্মী নিয়োগ দিয়েছে। এছাড়াও বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে জেদ্দা, মক্কা, মদিনা, তাইফ, রিয়াদ সহ বিভিন্ন এলাকার বাংলা অধ্যুষিত এলাকাগুলোতে বিভিন্ন বাঙালি রেস্টুরেন্টে বিভিন্ন জমজমাটপূর্ণ ইফতারি বেচা কিনা চলছে, যেখানে বাংলাদেশিরা সচরাচর দেশের আমেজ অনুভব করছে। জি ধন্যবাদ। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরোজ, আপনাকে ধন্যবাদ। ওমানের মরুর বুকে কৃষিখাতে সফলতা নজির গড়েছেন বাংলাদেশিরা। মাছ চাষ, শাকসবজি উৎপাদন, খেজুর ও ফলের বাগান সহ বিভিন্ন কৃষি প্রযুক্তি ওমানের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। ওমান থেকে পলাশ শীলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। চারপাশে সবুজ শাকসবজির প্রাচুর্য দেখে মনে হতে পারে এটি বাংলাদেশের উর্বর জমি দৃশ্য, কিন্তু না। মরুভূমির প্রধান ওমানের শুষ্ক অনুর্বর মাটিতে এই সবুজের সমারোহের কারিগর বাংলাদেশের কৃষকেরা। ওমানে তারা চাষ করছেন শসা, লাউ, পুঁইশাক, ঢেঁড়স এবং অন্যান্য দেশীয় সবজি। এই শুষ্ক পরিবেশে বাংলাদেশের কৃষকদের পরিশ্রম, দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনার ফলে এই যুগান্তকারী সাফল্য এসেছে। তারা নতুন অধ্যায় যোগ করেছেন ওমানের কৃষিক্ষেত্রে। এছাড়া শাকসবজি এবং ফলমূল উৎপাদনেও বাংলাদেশের কৃষকদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। আমরা অনেক কষ্ট করে বিদেশের মাটিতে আমরা অনেক কিছু করছি, পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমরা এখানে অনেক কিছু সহযোগিতা করে আরো বাগান কিছু করতে পারবো, বাগান করতে পারবো। ওমান সরকার কৃষি খাতের উন্নয়নে নানা সুযোগ তৈরি করছে, যা বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে। এই সুযোগটি কাজে লাগানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। দক্ষতা, কঠোর পরিশ্রম এবং চিন্তা ভাবনার মাধ্যমে এখানে কৃষি খাতে উৎপাদন অনেকটা বৃদ্ধি পেয়েছে, যা ওমান সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ সাড়া ফেলেছে এবং ওমানে খাদ্য নির্ভরশীল এবং খাদ্য নিশ্চয়তা এবং অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওমানের কৃষি খাতে প্রবাসী বাংলাদেশিরা শুধু শ্রমিক হিসেবে নয়, উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবেও নিজেদের অবস্থান সুসংহত করছেন। বিশেষ করে মৎস্য খাতে, যেখানে অনেক বাংলাদেশি সফলভাবে মাছ চাষ করে বাজারে চাহিদা পূরণ করছেন। বাংলাদেশিরা যেভাবে ওমানের কৃষিখাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে ভবিষ্যতে দুই দেশের অর্থনীতির সম্পর্ক আরো গভীর হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ওমানের প্রবাসী বাংলাদেশিদের কৃষি বিপ্লবের আরো বিস্তারিত জানাতে ওমান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন পলাশ শীল। পলাশ, কিভাবে মরুর বুকে বাংলাদেশিরা কৃষি বিপ্লব ঘটাচ্ছেন, একটু বিস্তারিত জানাবেন। ওমানে বাংলাদেশিরা কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটাচ্ছে। মরুর দেশে চাষাবাদ করা সহজ নয়, কারণ এখানে প্রচুর পানি ও উর্বর মাটির অভাব। কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা নতুন নতুন পদ্ধতি আর ব্যবহার করে সবজি, ফল ও মাছ চাষ করতেছে। এখানে অনেকে গ্রিন হাউস ছাড়াই খোলা জায়গায় সবজি চাষ করতেছে, যেখানে সঠিক পরিচর্যা আর উন্নত বীজ ব্যবহার করে ভালো ফলন পাওয়া যাচ্ছে। বিশেষ করে টমেটো, শাক, মরিচ, বেগুন, লাউ বিভিন্ন সফলভাবে ফলন ফলছে। এছাড়াও মাছ চাষও ভালো সাফল্য পাচ্ছে তারা। অনেকে আধুনিক পদ্ধতি পানি ব্যবহার কমিয়ে চাষ করতেছে, যা লাভজনক এবং
পরিবেশ বান্ধব। আমাদের পরিশ্রমিক ভাইয়েরা ওমানের মাটিতে যে সাফল্য দেখাচ্ছে তা সত্যি গর্বের বিষয়। তাদের উদ্যম আর নিষ্ঠুর সাফল্যের মরুভূমিকে বুকে সবুজের ছোঁয়া লেগেছে। আর এটা যদি আমাদের বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত যদি এটা সহযোগিতা করে, তারা আরো পলাশ আপনাকে ধন্যবাদ। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল সনাতনীদের বড় ধর্মীয় অনুষ্ঠান মহাশিবরাত্রি। অন্ধকারের অজ্ঞতা দূর করার জন্য মহাশিবরাত্রি পালিত হয়। অগণিত ভক্ত এদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। আয়ারল্যান্ড থেকে সমীর কুমার ধরের প্রতিবেদন। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। মহাশিবরাত্রি হল সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবাদিদেব মহাদেবের মহাশিবরাত্রি। শিবপুরাণ অনুসারে এই রাত্রি শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রি শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। দিনের বেলায় পালিত বেশিরভাগ হিন্দু উৎসবের বিপরীতে মহাশিবরাত্রি পালিত হয় রাত্রে। মহাশিবরাত্রি হলো একটি গৌরবময় অনুষ্ঠান যার অন্তর্নিহিত মনোযোগ, উপবাস, শিবের উপর ধ্যান, স্ব অধ্যয়ন, সামাজিক সম্প্রীতি এবং শিব মন্দিরে সারা রাত্রি জাগরণ করার জন্য উল্লেখযোগ্য। উদযাপনের মধ্যে সারা জাগরণ এবং প্রার্থনা বজায় রাখা অন্তর্ভুক্ত, কারণ হিন্দুরা এই রাত্রিটিকে শিবের মাধ্যমে নিজের জীবনে এবং জগতে অন্ধকার এবং অজ্ঞতাকে জয় করা হিসেবে চিহ্নিত করে। 140 বছর পর মহাকুম্ভের রেকর্ড সংখ্যক প্রায় 66 কোটি ভক্তদের সমাবেশ শেষ হওয়ার পরেই প্রতি বছর নেই এই বছরও মহাশিবরাত্রি অনুষ্ঠিত হলো, যার কারণে প্রচুর ভক্তবৃন্দ রাস্তায় লাইনে ধরে দাঁড়িয়ে থেকে আয়ারল্যান্ডের উল্লেখযোগ্য মন্দিরের মধ্যে ডাবলিনের ভিএসিসিআই এবং নন্দালয় মন্দিরগুলিতে প্রবেশ করে এবং মহা ধুমধামে পালিত করেন তারা মহাশিবরাত্রি। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। চাঁদপুরের কচুয়ায় এতিমদের পাশে দাঁড়ালো প্রবাসী বাংলাদেশিরা। রোববার আলোর পথে সংগঠনের উদ্যোগে সামাজিক সেবামূলক কার্যক্রম শুরু হয়। স্থানীয় ছাত্রদলের আয়োজনে বিভিন্ন মসজিদ, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসার এতিম ও অসহায় শিশুদের মাঝে পবিত্র কুরআন সহ ধর্মীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কচুয়া উপজেলা ছাত্র দলের সহ সভাপতি মোহাম্মদ কাউসার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির নেতা ও বিশিষ্ট সমাজসেবক আজিজুল্লাহ মাস্টার। রিয়াদে বাংলাদেশি মালিকানা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেডিনোভা মেডিকেল কমপ্লেক্সের পক্ষ থেকে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের নবনির্বাচিত 2025-26 সেশনের নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ডাইরেক্টর সেলিম উদ্দিন দিদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান হাফেজ কেফায়েতুল্লাহ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আব্দুল কাইয়ুম, উপস্থিত ছিলেন আবুল খায়ের, নাজমুল হাসান, রফিকুল ইসলাম, লিটন আব্দুল আজিজ, জসিম উদ্দিন সহ আরও অনেকে। সবশেষে সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। দোহায় হয়ে গেল কাতার বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশনের সাউথ এশিয়ান ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট। দেশীয় বিদেশি 20 দলের অংশগ্রহণে 2 দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাইগ্রান্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিসিকিউ এর কমিউনিটি অফিসার মার্কো ইব্রাহিম। ফাইনাল ম্যাচে জোন চট্টগ্রাম বাংলাদেশ বনাম পেট্রো এফসি নেপালের মধ্যকার খেলায় জোন চট্টগ্রাম বাংলাদেশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। কানাডার টরন্টোয় বাংলাদেশ সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আবৃত্তি সংগঠন উচ্চারণের পথ চলা শুরু হয়। 2 পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বের সঞ্চালনা করেন নাজমা কাজী ও ফ্লোরা নাসরিন ইভা। প্রথম পর্বের পরিবেশনায় ছিলেন তানিয়া নূর, আরিয়ান হক, নাজমা কাজী সহ অনেকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনের আত্মপ্রকাশের কিছু প্রসঙ্গ তুলে ধরেন আরিয়ান হক। আর এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।